পার্কিং লটে এসে গাড়ি পার্ক করে আমি হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তার তাড়াহুড়ো দেখে জাবিদা হকচকিয়ে বলল। কি ব্যাপার? আমি পূর্ণ উদ্বেগ নিয়ে জানতে চাইলো। তোহা কোথায়? জাবিদা এদিক ওদিক তাকালো। লিভিং রুমে সবাই একসঙ্গে বসে আছে, কিন্তু তোহা এখানে নাই। সেই ব্যাপারে কারো খেয়ালই নেই। আসলেই তো, তোহা কোথায়? আমি রাগে গর্জন করে বলল। আপনাদের কোনো ধারণা আছে? ও যে কোনো সময় একটা ভুল স্টেপ নিতে পারে, অথচ আপনারা কি নিশ্চিন্তে বসে আড্ডা দিচ্ছেন যেন কিছুই হয়নি। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের সাথেও ভালো হবে না। আলিফ উঠে দাঁড়ালো, তাকে ভীষণ বিচলিত দেখালো। মানে, তোহার কি হয়েছে? আমি সেই প্রশ্নের জবাব দিল না। মাহমুদ সাহেব গম্ভীর মুখে বললেন। তুমি কি বলতে চাও সরাসরি বলো। আমরা আমরা ওর বডিগার্ড না যে সারাক্ষণ ওকে চোখে চোখে রাখবো। এত সমস্যা থাকলে ওকে নিজের কাছে নিয়ে রাখো। আমাদের কাছে পাঠানোর কী দরকার ছিল? বাবা স্টপ ইট, এগুলো কেমন কথা? প্রয়োজনে আমি সেটাই করব। তারপর সে দ্রুত পায়ে সিঁড়ি ভাঙতে লাগলো। তাকে ছাদে পৌঁছাতে হবে। মাহমুদ বিড়বিড় করে বললেন। সাংঘাতিক বেয়াদব এই ছেলে। আলিফও আমিরের পিছু নিল। নিঃশ্বাস আটকে ছাদে পৌঁছালো আমির। একটু পথে উঠে আসতে সে হাঁপিয়ে গেল। অন্তত মানসিক চাপ আর অস্থিরতা তাকে গ্রাস করে নিল। অবশেষে কার্নিশে তোহাকে সুরক্ষিত অবস্থায় দাঁড়ানো দেখে তার হৃদয় স্পন্দন স্বাভাবিক হলো। সে স্বস্তি পেল। বুক ভরে শ্বাস নিল একবার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আলতো কণ্ঠে বলল। মায়া। হাসি মুখে পিছনে ফিরে তাকালো তোহা। আমি বিমুগ্ধ হলো। সে হাসি বুঝি একদিন তার মৃত্যুর কারণ হবে। এই হাসি বুঝি একদিন তার মৃত্যুর কারণ হবে, নয়তো বেঁচে থাকার। তোহা কয়েক পা এগিয়ে এসে ভুরু কুঁচকে বলল। আরে ঘেমে গেছেন দেখছি, এমন ক্লান্ত দেখাচ্ছে কেন আপনাকে? একটু থেমে তোহা আবারও বলল। কি করে জানলেন যে আমি ছাদে আছি? আমি বিব্রত হলো। কি উত্তর দিবে এখন? তোহাকে তোর স্বাভাবিকই মনে হচ্ছে, নাকি সে কিছু লুকাচ্ছে? অবশ্যই আমিরের সামনে সে কান্ডাকাটি করবে না, কিন্তু তার সাথে খারাপ কিছু হয়েছে এই ব্যাপারে আমি নিশ্চিত। নয়তো আত্মহত্যা করতে ছাদে কেন আসবে? তোহা খুব চাপা স্বভাবের, সহজে কিছু বলতে চায় না। তুমি এখানে কি করছো? আমি কি করছি সেটা পরের বিষয়। আগে বলুন আপনি এখানে কি করছেন? এমন লাফিয়ে লাফিয়ে ছাদে উঠলেন কেন? ট্রেন ছুটে যাচ্ছিল নাকি? নিন ঘাম মুছুন। তোহা তার জিন্সের পকেট থেকে রুমাল বের করে আমিরের হাতে দিল। আমির হকচকিয়ে গেল। আসলে সে খুব ঘেমে আছে। তাছাড়া ভয়ও তো পেয়েছিল। এইটুকু দেরি হলে, আর একটু দেরি হলে তার নিঃশ্বাস থেমে যেত। এত প্রেশার নিয়ে কি বেঁচে থাকা যায়? উফ। আমির একবার ইচ্ছা হলো তোহাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে নিয়ে যেতে, কিন্তু কোনো অজুহাত নিয়ে যাবে? তোহাই বা কার সঙ্গে কেন যাবে? আমি কিছু বুঝতে পারছি না তার কি করা উচিত। সে কেবল অসহায় দৃষ্টিতে তোহার দিকে তাকিয়ে রইল। তোহার চোখ মুখে খুশি ঝিলিক, ঠোঁট জুড়ে অল্প হাসি। বেশ প্রফুল্লিত কণ্ঠে বলল। আপনার কি হয়েছে বলুন তো আমির সাহেব? কোনো বিষয় নিয়ে টেনশন করছেন নাকি? আমার সাথে শেয়ার করতে পারেন, হতে পারে আমি আপনার কোনো উপকারে আসলাম। আমির হালকা করে কাশলো, চিন্তিত গলায় বলল। তোমাকে নিয়েই আমার টেনশন। তুমি এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে আমাকে বলো। আমি জানি তুমি ভালো নেই। খিলখিল করে হেসে উঠল তোহা, মুখে হাত রেখে হাসি থামিয়ে বলল। কি আশ্চর্য, আমি যে ভালো নেই এটা আমি জানি না, অথচ আপনি জানেন। মিনিটে মিনিটে ছুটে আসছেন, অস্থির ভাব করছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আমার মৃত্যুর খবর পেয়েছেন। আমি যদি সত্যিই মরে যাই তাও কেউ এইভাবে ছুটে আসবে না। মায়া, এইসব কেমন কথা? ঠিকই বলছি। এই পৃথিবীতে আমার আপন সেই রকম কেউ আছে বলুন, যে আমি মরে গেলে দুফোঁটা চোখের পানি ফেলবে? সেজন্য কি তুমি সত্যি মরে যাবে? না না, মৃত্যু এত সহজে হয় না। যদি সহজ হতো তাহলে বোধহয় ভালো হতো জানেন। ওই আকাশের দিকে তাকালে আমার কি মনে হয়, ওই যে তারাগুলো দেখছেন, তাদের মধ্যে একজন বুঝি আমার বাবা। তিনি আমার দিকে চেয়ে হাসছেন, আমাকে ডাকছেন। দেয়ালের উপর উঠে হাত পা মেলে দিলেই আমি আমার বাবার ডাকে সাড়া দিতে পারি। আমি শক্ত করে তোহার হাত চেপে ধরল, ক্ষীণ দৃষ্টির শাসনের স্বরে বলল। এই ধরনের কথা আর কখনো বলবে না। এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো।
আপনি এত অস্থির হচ্ছেন কেন? আমি মরলেও আপনার কি আর বাঁচলেও আপনার কি? আপনার নিজের জরুরি কাজ ফেলে আমার পেছনে এইভাবে সময় নষ্ট করা উচিত হচ্ছে না। আমির আনমনে বলে উঠল। আমার জীবনে তুমিই একমাত্র জরুরি। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার প্রধান কাজ হবে শুধু তোমাকে সুরক্ষিত রাখা। মুখে বলল। কারো কথা ভাবার দরকার নেই। তুমি মরে গেলে কেউই কাঁদবে কিনা, কারো কিছু যায় আসবে কিনা, এসব চিন্তা না করে নিজের জন্য বাঁচো মায়া। একবার চিন্তা করো তোমার বাবার কথা। তিনি বেঁচে থাকলে তোমার কি এই অবস্থা দেখে খুশি হতেন? হতে পারে এখন তিনি বেঁচে নেই, কিন্তু তাতে কি? তিনি অবশ্যই তোমাকে দেখছেন। তোমার উচিত নিজের বাবার আত্মার শান্তির জন্য হলেও সুস্থভাবে বাঁচা। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। বি স্ট্রং, বি ব্রেভ। তুমি সব কিছু করতে পারো। কথাগুলো বলতে বলতে আমি তোহার কাঁধে হাত রাখলো। সেই হাতের দিকে চেয়ে তোহা প্রশ্ন করলো। আপনি সারা জীবন আমার পাশে কেন থাকবেন? কে আপনি আমার? এমনি এমনি তো আর কেউ কারো পাশে থাকে না। আমি কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি তোমার গুড ফ্রেন্ড হয়ে থাকবো। তোহা নিজের কাঁধ থেকে আমিরের হাত সরিয়ে পড়ল। আমার ফ্রেন্ড লাগবে না। যে আমাকে শুধু দায়িত্ব মনে করে সে আবার গুড ফ্রেন্ড কিভাবে হবে? সরি, এখন থেকে আর দায়িত্বের কথা বলবো না। আমার বাবা কি আপনার গুড ফ্রেন্ড ছিল না? মৃত ফ্রেন্ডের দেওয়া দায়িত্ব এত সহজে ভুলে যাবেন? তাহলে তুমি বলো আমি কি করব? তোহার মন কেঁদে উঠল। বেকুল হয়ে সে শুনতে চাইছে শুধু একটি কথা, যা আমি কখনো বলবে না। সে অন্যদিকে ফিরে চোখের কোণ মুছে বলল। আমি কেন বলবো? আপনার কি আমাকে কিছুই বলার নেই? নিজের মনে বলল, আমি মুখ খুললে তুমি ধ্বংস হয়ে যাবে। তো আমিরের থেকে কোনো উত্তর না পেয়ে অভিমানী করলো। রাগী গলায় বলল। ফুপু, আপনাদের জন্য ডিনারের আয়োজন করেছেন। নিচে চলুন, খেয়ে দিয়ে চলে যান। আর কখনো আসবেন না। আমি ঘৃণা করি তাদের, যারা সত্যি প্রকাশ করতে ভয় পাই। তোহা এই কথা বলে হনহন করে হেঁটে চলে গেল। আলিফ সব কিছু শুনছিল বাইরে দাঁড়িয়ে। তোহাকে বের হতে দেখে দেয়ালের পিছনে লুকিয়ে পড়ল সে। আমির স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। একাকী দাঁড়িয়ে রইল অনেকটা সময়। চোখের কোণ বেয়ে টপ টপ করে জল পড়তে চোখের পণ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। তোহার শেষ কথা কানে বাজতে থাকলো। আমি ঘৃণা করি তাদের, যারা সত্যি প্রকাশ করতে ভয় পায়। আমির আকাশের দিকে তাকালো। অনেকটা নিশ্চল কণ্ঠে স্বর্গতীর্থ করল। তোমার ভালোবাসা আমার কাছে সমতুল্য মায়া। বাস্তবে তো আমি ঘৃণার যোগ্য। তোহাকে ছাদ থেকে নামতে দেখে জাহিদা ছুটে এলো। তাকে জেঁকে ধরে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো। অশান্ত স্বরে বলল। তোর কি হয়েছে মা? মুখের অবস্থা এমন দেখাচ্ছে কেন? আর আমির আমাদের এসব কেন বললো? তুই ওকে কি বলেছিস যেটা আমাদের বলা যাচ্ছে না? মাহমুদ সাহেব তোহাকে রাগী করে কিছু বলতে নিচ্ছিল, কথা তাকে থামিয়ে দিল। বাবা থাক, বাদ দিন, আপনি ঘরে চলুন প্লিজ। তোহা করে জবাব দিচ্ছে না। মাহমুদ সাহেবকে নিয়ে কথা ঘরে ঢুকে গেল। পিছন থেকে আলিফ নেমে এসে জবাব দিল। ওর মন খারাপ মা। ছোটো মামার মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারছে না। প্রতিদিন একা একা ছাদে গিয়ে হাঁটে। সে কি? ওর যে এই অবস্থা তুই আমাকে আগে বলবি না? আমি তো জানতাম না মনের কথা বলার মতো সম্পর্ক ওর সাথে আমার তৈরি হয়নি। আমি শুধু বাইরে থেকে শুনেছি যখন আমির সাহেবের সাথে ও কথা বলছিল। তোহার মুখ অস্বস্তিতে ছোট হয়ে গেল। আলিফ তাদের কথা শুনেছে ভেবে কেমন যেন লাগছে। অবশ্য সেও তো কথা আর আলিফের কথোপকথন লোককে শুনে নিয়েছিল, যদিও ব্যাপারটা ইচ্ছাকৃত না। জাবিদা তোহার কাঁধে মাথায় হাত বোলাতে লাগলো। খুব সান্ত্বনা ভরা কণ্ঠেই বলল। আচ্ছা, আমরা কি আসলেই তোর কেউ না? তোর মন খারাপ হলে আমাদের কাছে আসবি, আমার সাথে কথা বলবি, দরকার লাগলে আমাকে জড়িয়ে ধরে কাঁদবি। তা না করে একা একা ছাদে গিয়ে কেন হাঁটবি? এগুলো কোনো কথা? তোর বয়সী মেয়েদের কত আজে বাজে চিন্তা আসে মাথায়। আর কখনো যাতে আমি না দেখি একা একা থাকতে। তোর আলাদা ঘরে থাকা বন্ধ। আজ থেকে রাতে আমার সঙ্গে শুবি। মাহমুদ সাহেবকে ঔষধ খাইয়ে ঠান্ডা করার পর কথা লিভিং রুমে এলো। জাহিদা কথার উদ্দেশ্যে বলল। বৌমা, তুমি কি মেয়েটার সাথে একটু গল্প করতে পারো না? সবসময় একা থাকে ও। সদ্য বাবা মরে গেছে, ওর কষ্টটাও তো আমাদের বোঝা উচিত। আমরা ছাড়া ওর কে আছে? ও কিন্তু এখন আমাদের বাড়ির সদস্য। এই বাড়ির থেকে ও কোথাও যাবে না। ওকে মেনে নিতে না পারলে তুমি আর আলিফ আলাদা বাড়ি নিয়ে থাকো। তোহা আমার কাছেই থাকবে। ছি ফুপু, কি বলছো এসব? আমার জন্য তোমাদের সংসার আলাদা হবে মানে? এরকম কিছুই হবে না। আমি সময় মতো এখান থেকে চলে যাব।
আলিফ প্রতিবাদী কণ্ঠে উচ্চারণ করলো। কোথায় যাবে? তোহা নিশ্চুপ। জাবিদা একটা ধমক দিল তাকে, কথা বলল। একদম এমন কথা বলবে না। তুমি এখানেই থাকবে তোহা। তোমাকে নিয়ে আমাদের কারো সমস্যা নেই। আর সমস্যা থাকলেও এটা তোমার ফুপুর বাড়ি। তোমার এখান থেকে যাওয়ার প্রশ্নই আসে না। তোহা চোখের জল মুছল। জাবিদার সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী মা, এভাবে কাঁদিস না। তুই কাঁদলে আমার কলিজা ফেটে যায়। মুহূর্তে একটা পিনপতা নীরবতা পরিবেশের সৃষ্টি হলো। তোহার ভেজা চোখ দেখে সকলে আবেগী হয়ে উঠল, অথচ কেউ জানে না তোহার কান্নার পেছনে আসল কারণটা কি। আমি ধীর পায়ে নিচে নামছিল, তার মাথাটা নত, মুখটা খুব শুকনো আর করুণ। সে দ্রুত প্রস্থানের পায়তারা করেছিল। তোহার চোখের দিকে তাকানোর সাহসটার অবশিষ্ট নেই। তোহাকে তেলাপোকার চেয়েও নিকৃষ্ট মনে হচ্ছে। অপরাধবোধ তাকে নিঃস্ব করে ছাড়ছে ভালোবাসার কাছে। আলিফ কিছুক্ষণ শক্ত দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে দূরে কাউচে বসল। জাবিদা সৌজন্য তার ভরা কণ্ঠে বলল, এদিকে এসো বাবা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তুমি না এলে আমরা তোহার মনের কষ্ট ব্যাপারটা জানতেই পারতাম না। তুমি অনেক করেছো ওর জন্য। তোমার কাছে আমাদের ঋণের শেষ নেই। আমির অন্যদিকে তাকিয়ে মাথা নাড়ালো। সে যা করেছে তার জন্য আজীবন শাস্তি পেলেও কম হয়ে যাবে। ঋণী হওয়া তো দূর, আসলে সত্যি জানলে তার মুখে থুতু দিতেও তারা ঘৃণা করবে। হ্যাঁ, সে তো এটারই জঘন্য প্রাপ্য। আমির নিষ্পাপ গলায় বলল। আমি আসছি। সাথে সাথে তোহা উত্তেজনা ভরা কণ্ঠ ভেসে এলো। যাবেন না। আমির দুফা থমকে গেল। হৃদস্পন্দন বাড়তে লাগলো। তোহার ডাকে সাড়া দেওয়ার উপায় নেই, অথচ তাকে অপেক্ষা করার ক্ষমতাও নেই। এ কেমন দোটানা। হ্যাঁ তাই তো, তুমি চলে যাবে কেন? তোমার জন্য কত রান্না করেছে আমি। অন্তত একবারে যদি আমার বাড়িতে তুমি না খাও তাহলে আমি আফসোসে মরে যাব। না খেয়ে তোমাকে কিছুতেই যেতে দিব না। তুমি আমার মৃত্যু ভাইয়ের একমাত্র ভরসাযোগ্য মানুষ ছিলে। আমার কাছে তুমি অনেক গুরুত্বপূর্ণ। আমার সময় নেই। সকালেও একই কথা বলে পালিয়েছো, আর তোমাকে পালাতে দিচ্ছে না। কথা, টেবিলে খাবার সার্ভ করো, আজকে আমাদের গেস্ট খেয়ে যাবে। আন্তরিকতার খাতিরে আমি সামান্য হেসে বলল, প্লিজ আন্টি, জোর করবেন না। আসলে আমার সময় নেই। তোমার সাথে না আরেকজন ছিল, সেই ছেলেটা কই? ও আসেনি, আমি একাই এসেছি। আরেকদিন এলে ওকে সহ নিয়ে আসবো, তখন খেয়েও যাব। হুম, ওকে সহ আরেকদিন নিশ্চয়ই আসবে, কিন্তু আজকে তোমাকে খেয়ে যেতেই হবে। আমি কিছুতেই রাজি হবে না। পুনরায় নিষেধ করতে চাইল। তখনই তোহা খুব অনুরোধ মিশ্রিত কণ্ঠে আওড়ালো, ফুপু যখন এত করে বলছে তাহলে খেয়ে যান না প্লিজ, মাত্র কিছু সময়ের ব্যাপার। আমির এক নজর তোহার দিকে তাকালো। ওই মায়াবী কমল মুখটা দেখে মন ভিজে গেল মুহূর্তে। আর কিভাবে মানা করবে সে? মাথা নিচু করে টেবিলে বসলো। তোহা বেসিনের সামনে গিয়ে বলল, এই দিকে আসুন, হাতটা ধুয়ে নিন। আমি শান্ত ভঙ্গিতে উঠে সেদিকে গেল। তোহা তখন ফিসফিস করে বলল, আম সরি, ছাদে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম হয়তো। আমার কথায় কিছু মনে করবেন না, আমি এইরকমই। আমির গভীর দৃষ্টিতে তাকালো। কিছু বলতে পারল না। সে কি বলবে? তার কিছু বলার মুখ নেই। কথা হাসি মুখে খাবার সার্ভ করছে। জাবিদা পূর্ণ আনন্দ নিয়ে রান্নাঘরে ঢুকলো। তাহারও ভালো লাগছে। সে ঠিক আমিরের বরাবর আসনে বসলো। এখন সে মনোযোগ দিয়ে আমিরের খাওয়া দেখবে। পৃথিবীতে সবচেয়ে চমৎকার দৃশ্য। দূরে গম্ভীর মুখে আলিফ বসে আছে। দূর থেকে লক্ষ্য করছে সে তোহার মুগ্ধ দৃষ্টি। আমির আর চোখে তোহার দিকে তাকালো। তাদের মধ্যে যে গোপন রহস্য চলছে তা আজ করতে মোটো অসুবিধা হচ্ছে না আলিফের। তুই এত দূরে বসে কি করছিস? এদিকে আয়, আমিরের সাথে খেতে বস। আদব কায়দা ভুলে গেছিস নাকি? গেস্টকে কেউ একা খেতে দেয়? আলিফ না পারতে বাধ্য হয়ে আমিরের পাশে বসলো। খাওয়ার ইচ্ছে নেই, তবু অল্প করে প্লেটে পাস্তা নিল। তোহা গালে এক হাত ঠেকে লাজক দৃষ্টিতে আমিরের খাওয়া দেখছে। কি শৈশবী ভঙ্গিতে খাচ্ছে আমির। যাকে ভালো লাগে তার সব কিছুই বুঝি ভালো লাগে। সে যদি একটু করে হাসি দেয় তাহলেও বিভোর হয়ে তাকিয়ে থাকতে মন চায়। মন বলে, আহা, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। হঠাৎ তোহার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। আলিফ জহুরির চোখে একবার তোহা তো আরেকবার আমিরকে পর্যবেক্ষণ করছে। তোহা গলা পরিষ্কার করে ডাকলো, ফুপু শোনো, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে, ডিনারের সময় তুই কি যেন ঘোষণা দিবি বলেছিলি। তোহা মুচকি এসে আমিরের দিকে তাকালো। তারপর সিরিয়াস হয়ে সবার উদ্দেশ্যে বলল,
প্রথম যেদিন আমি এই বাড়িতে এসেছিলাম তখন ফুপু কিছু কথা বলেছিল আমাকে। ফুপু, তোমার কথাগুলো কিন্তু আমি মোটেও উড়িয়ে দিইনি। তাছাড়া সেইগুলো উড়িয়ে দেওয়ার মতো কোথাও ছিল না। অনেক ভেবেছি আমি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব ফুপু। আমিরের খাওয়া বন্ধ হয়ে গেল। আলিফের হিচকি উঠল, মাথা ঠাডা দিয়ে রইল ডাইনিং টেবিলের সামনে। জাবিদা রান্নাঘর থেকে ছুটে এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তোহা সবার অবস্থা দেখে গলা খাকারি দিয়ে বলল, ওই ছেলেটাকে আসতে বলো। সবাই হতভম্ব, কেউ কোনো কথা বলল না। জাবিদা কেবল শুকনো গলায় শুধালো। কোন ছেলে? তোহা খানিকটা বিরক্ত নিয়ে তাকালো। যাকে আমার ছবি দেখিয়েছিলে তার কথা বলছি। জাবিদার মাত্র মনে পড়ল। সে তখন দ্রুত গতিতে মাথা নাড়াতে লাগলো। আলিফের দিকে নজর যেতেই দেখলো রাখি দৃষ্টিতে চেয়ে আসছে আলিফ। সঙ্গে সঙ্গে জাবিদা বলল, না থাক, প্রয়োজন নেই। এসব বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, পড়াশোনায় মনোযোগ দে। তুই হঠাৎ বিয়ে করতে চাবি কেন? তোর কিসের অভাব? অভাব যে আমার কিসে সেটা তোমরা ভালো করেই জানো। শুধু শুধু বাস্তবতা এড়িয়ে তো লাভ নেই। বিয়ে একটা তো আমার আসলেই করা দরকার। বিয়ে তো আমার আসলে একটা করা দরকার। তাছাড়া যেই ছেলে সব সত্যি জানার পরেও আমার দায়িত্ব নিতে চায়, তাকে বিয়ে না করলে ভুল হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়ের জন্য আমি একদম প্রস্তুত। তুমি তাদের আসতে বলো তো প্লিজ। আলিফ খুব তেজালো কণ্ঠেই বলল, সিদ্ধান্ত নিয়ে ফেলেছো মানে? বয়স কত হলো তোমার? মাত্র 22 বছরের কেউ বিয়ে করে? বিয়ের জন্য অনুমোদিত বয়স 18 বছর, সেখানে আমার 4 বছর পেরিয়ে গেছে। আমার তো মনে হয় বিয়ের জন্য এটাই উপযুক্ত সময়। তাছাড়া লাইফটা তো আমার। যদি আমি বিয়ের জন্য নিজেকে প্রস্তুত মনে করি, তাহলে তোমাদের প্রবলেমটা কি? আমি নাড়াচাড়াহীন অবস্থায় নিথর হয়ে বসে আছি। তার গলা থেকে খাবার নামছে না। ধীরে ধীরে চেয়াল শক্ত হচ্ছে। বুকের অনুতপ্ত রোদ একটা দহন জ্বালা ছড়িয়ে পড়ছে। তোহা উচ্চারণ করলো, মানুষ আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে। আমি একটা বিয়ে করলে আশা করি সবার দুশ্চিন্তার অবসান হবে। তখন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে শুধু আমার বর। এটাই ভালো নয় কি? আমি যে প্লেটে খাচ্ছিল সেই প্লেটটা স্ট্যান্ড করে টেবিল থেকে ফ্লোরে পড়ে গেল। কাঁচের প্লেট ভেঙে টুকরো হলো। মেঝে নোংরা হলো। সবাই চমকে উঠলো। আমি কেবল স্থির। সে ইচ্ছা করে প্লেট ফেলেছে। তোহা সিদ্ধান্ত শুনে প্রথমেতে তার ইচ্ছে করেছিল টেবিল ছুঁড়ে সমস্ত প্লেট, কাঁচের গ্লাস কাঁচ এক ধাক্কায় ফেলে দিতে। ক্রোধ সংরক্ষণ করে বহু কষ্টে বসেছিল। কিন্তু তোহার শেষ কথাটা শুনে রাগটুকা সামলানো গেল না। জাবিদা টিস্যু নিয়ে ছুটে এসে বলল, ইস, কিভাবে হলো এটা? খেয়াল করিনি। কথা আস্তে আস্তে মেঝে থেকে ভাঙ্গা প্লেটের টুকরোগুলো তুলতে লাগলো। জাবিদা টিস্যু দিয়ে আমিরের পেন্টে মুছে দিতে লাগলো। আমির বলল, আমাকে দিন, আমি করছি। তোহার হাসি পেয়ে গেল। আর কেউ না বুঝুক, সে ঠিকই বুঝতে পারছে সে এইসব কিভাবে হলো। আলিফা ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না। তার চেহারা শক্ত, মুখে গম্ভীরতা হলো। কথা মেজ পরিষ্কার করতে করতেই বলল, এইসব সেন্সিটিভ ব্যাপার নিয়ে আলোচনা পরে হবে তোহা, এখন বাদ দাও তো। আমি সাহেব, আপনাকে অন্য প্লেটে দিচ্ছি। জাবিদা সাথে সাথে নতুন প্লেট সাজাতে লাগলো। আমির বাধা দিয়ে বলল, প্লিজ, লাগবে না, আমার পেট ভরে গিয়েছে, আমি এখন উঠতে চাই। তা বিস্মিত হওয়ার ভান ধরে বলল, আরে এতটুকুতেই আপনারা পেট ভরে গেল? কিছু তো খেলেনি না। ইটস অফার। আচ্ছা বাদ দাও, খাওয়া দাওয়া নিয়ে জোর করতে হয় না। তুমি যাও, হাত ধুয়ে এসো। আমির হন হন করে হেঁটে বেসিনের দিকে গেল। একবারও তোহার দিকে তাকালো না পর্যন্ত। তোহা মুখ টিপে হাসি থামালো। কপ একদম জায়গা মতো লেগেছে। আমির হাত ধুয়ে কাউসে বসলো। কত তাকে ডেজার্ট খেতে দিল। রাগে গজগজ করছে আমিরের শরীর। সে এমনভাবে ডেজার্ট মুখে নিচ্ছে যেন চামচটা চিবিয়ে খেতে চায়। এইসব দেখে তোহার বেশ মজা লাগছে। এবার যদি মানুষটা মুখ খোলে। আলিফ ডাইনিং রুমে নিরিবিলি পেয়েও তোহা প্রশ্ন করলো, এটা কেমন কথা তোহা? তুমি বিয়ের জন্য হঠাৎ পাগল হলে কেন? সময় কি চলে যাচ্ছে? ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিও না প্লিজ। যদি আমার আর কথার জন্য তুমি এটা ভেবে থাকো, তাহলে তোমাকে জানিয়ে দেওয়া ভালো যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। প্লিজ আলিফ ভাইয়া, এরকম কিছু না। আমি তোমাদের জন্য বাধ্য হয়ে এটা কেন করব? এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত, আর আমি মনে করি এতেই আমার ভালো। এতে তোমার ভালো না, নিজের ভালো সবাই বোঝে না। তুমি অন্তত বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না প্লিজ।
তোহা এইটুকু বলে নিজের ঘরে চলে গেল। দরজা আটকে চোখ বন্ধ করে বিছনায় শুয়ে পড়ল। আমিরের রাগান্বিত মুখটা কল্পনা করলো অনেকবার। খুশিতে চিলিক দিয়ে উঠল সর্বাঙ্গ। ভালো না বাসলে কি শুধু বিয়ের কথা শুনে কেউ এতটা জেলাস ফিল করতে পারে? ঈষৎ আমিরের মুখে রক্তিম হয়ে উঠল। ক্ষণে ক্ষণে ট্রিগারেট হচ্ছিল সে। অবশেষে না পারতে কাছের টেবিলটায় ভেঙে ফেলল। কি হাস্যকর ব্যাপার! অবশেষে না পারে কাছের টেবিলটাই ভেঙে ফেলল। কি হাস্যকর ব্যাপার! হাসতে হাসতে তোহার পেট ব্যথা হলো। তোহা আর আমিরের প্রেম নিয়ে অনেক বিব্রত হচ্ছেন জানি। বাবার খুনির সাথে প্রেম সম্পর্ক কোনো সহজ বিষয় না, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এই সেন্সিটিভ ফ্লেট বেছে নেইনি। এই গল্পের মূল উদ্দেশ্য তোহা আর আমিরের প্রেম। তাই তাদের কমিটমেন্ট না তৈরি করলে আমার লেখার উদ্দেশ্য ব্যাঘাত ঘটবে। পরবর্তী তাদের এই প্রেমের পরিণতি কী হয় তোহার সব জানে কি না, আমি কিভাবে তোহার পাগলামি সামলাই, নিজেকে সামলাই, এগুলো কিন্তু গল্পের প্রতিপাদ্য বিষয়। আমি যত্নের সাথে সব কিছু লিখতে চাই। এক্ষেত্রে পাঠকদের ধৈর্য একান্তই কাম্য। রাশিদ সিনহাকে নিয়ে গত 3 পর্ব কিছু লিখিনি, আগামী পর্বে লিখব। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিশুতি রাত, দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। স্নেহা আগুন জ্বালিয়ে বাইরে বসলো। নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে আজ। বহুদিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিল। এই নির্জন জায়গায় কিছুক্ষণ আরাম আয়েশ করে কাটানো যাবে। যে রাশেদ নামক বিপদের থেকে নিকৃষ্ট পেয়েছে, এইভাবেই শান্তি লাগছে। কিন্তু এইভাবে বসে থাকলে চলবে না, তাকে দ্রুত কিছু একটা করতে হবে, যেন রাশেদ আর কখনো তার জীবনে আসতে না পারে। সকালের জন্য ফ্লাইটের টিকিট কাটছে। স্নেহা এই দেশে থাকবে না। সে যেখানে যাবে সেখান থেকে আমিরের খবর রাখা খুব সহজ। সর্বপ্রথম তোহার ঝামেলা মেটাতে হবে, যা স্নেহার কাছে বাম হাতের খেল। তোহাকে কেবল সত্যিটা জানাতে পারলে কেল্লা ফাতে। সে আর জীবনে আমিরের মুখ দেখতে চাইবে না। তারপর থেকে আমি শুধু স্নেহার। এই কথা চিন্তা করে পৈশাচিক আনন্দে হেসে উঠল সে। হাসির দমকে কেঁপে উঠল তার পুরো শরীর। দূর থেকে গুলজার এ দৃশ্য খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে। স্নেহার ফর্সা পিঠ আর উম্মত পেট আগুনের নরম আলোয় কি লোভনীয় দেখাচ্ছে। সেদিকে গড়ালের মতো চেয়ে আছে গুলজার। ভালো লাগছে, কিন্তু স্নেহা জানতে পারলে তাকে খুন করবে। আপাতত তার প্রাণের ভয় নেই। এই গভীর অরণ্যে কেউ আসবে না স্নেহাকে সাহায্য করতে। একমাত্র গুলজারের স্নেহার রক্ষচরক। আর রক্ষচরক যখন ভক্ষক হয়, তখনই সবচেয়ে বড় বিপদের সূচনা হয়। বাড়ির কথা খুব মনে পড়ছে স্নেহার। মা কেমন আছে? একবার কি সে যাবে দেখা করতে? কিন্তু মা তার মুখেও দেখতে চায় না। ফিহার মৃত্যুর পর থেকে সে স্নেহাকে প্রচণ্ড ঘৃণা করে। যদিও এতে স্নেহার তেমন কিছু যায় আসে না। পৃথিবীর সব মানুষ তাকে ঘৃণা করুক, শুধু আমি তাকে ভালোবাসুক। এক জীবনে এটাই তার চাওয়া। গুলজার। জি ম্যাডাম। ফেস ফেস গলায় গুলজার জবাব দিল। স্নেহা ভোর কুচকে পেছনে তাকাতে দেখলো গুলজার ঠিক তার পিঠের কাছেই বসে আছে। তাকে দেখে ভয় খানিকটা জমে গেল। স্নেহা দ্রুত উঠে দাঁড়ালো। গুলজার হেসে ফেলল। কেমন গা শীতল করা হাসি তার। ভয় পেয়েছেন ম্যাডাম? গুলজারের এমন প্রশ্নে স্নেহা বিরক্ত হলে রাগান্বিত গলায় চরম মেজাজ দেখিয়ে বলল, তোমাকে ভয় কেন পাবো? তুমি জিন না ভূত? আমার সামনে থেকে সরো, না ডাকলে কাছে আসবে না, একবার বলছি না। গুলজার চারিপাশে দেখতে দেখতে বলল, এই অন্ধকার জায়গায় আপনার যদি হঠাৎ কোনো ক্ষতি হয় ম্যাডাম, আমি আপনার খেয়াল রাখছি। আমি ভেতরে চলে গেলে আপনাকে দেখবে কে? গুলজারের কথা বলার ভঙ্গি তাকানো কিছু সুবিধার মনে হচ্ছে না। স্নেহা শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, আমার খেয়াল আমি রাখতে পারি, তোমাকে ভাবতে হবে না, যাও এখান থেকে। গুলজার হাসতে লাগলো। স্নেহা রেগে প্রশ্ন করলো, অকারণে হাসছো কেন? কি হয়েছে তোমার? কিছু না ম্যাডাম, আমি ফার্ম হাউসে যাচ্ছি, কোনো প্রয়োজন হলে ডাকবেন। যাও। গুলজার চলে যেতে হাঁপ ছাড়ল স্নেহা। গরমের শাড়ির আঁচল দিয়ে পুরো শরীর আবৃত করে রাখতে আর অসহ্য লাগছে। সেই জন্য গুলজারের ভিতরে পাঠাতে হয়েছে। কিন্তু এই নির্জন জায়গায় তার ভয়ও লাগছে। মোবাইল হাতে নিয়ে দেখলো সকাল হতে বেশ সময় নেই, আর মাত্র 2 ঘন্টা। কোনো মতো সকালটা হলে সে রওনা দেবে এয়ারপোর্টে। বাকি সময় সেখানে নিশ্চিন্তে কাটানো যাবে। এই মোবাইল ফোন আজ সকালে স্নেহা কিনেছে। তার অ্যাকাউন্টে যত টাকা ছিল, লকারে যত গয়না ছিল, সব বের করে এনেছে।
আজকেই বিদেশ যাওয়া যেত, কিন্তু রাশেদের এয়ারপোর্টে তার খোঁজ করতে পারে। ধরা পড়ার ভয়ে সে আজকের একটা ফার্ম হাউসে কাটাবে, তারপর খুব ভোরে উঠে এয়ারপোর্টে রওনা হবে, এমনটা পরিকল্পনা। কিন্তু আসন্ন বিপদের সংখ্যা স্নেহাকে শান্তি দিচ্ছে না। গুলজার স্নেহার অনেক বিশ্বস্ত সহচর, সে যেমন শক্তিশালী তেমনি দ্রুত। তাকে দিয়ে স্নেহা এই পর্যায়ে অনেক ভয়ঙ্কর কাজ করিয়েছে। স্নেহার পাপের 90% সাক্ষী হলো গুলজার, কিন্তু কখনো সে বিশ্বাসঘাতকতা করেনি, সবসময় বিশ্বাসতা পরিচয় দিয়েছে। রাশেদও তেমন ছিল, গুলজারের থেকেও রাশেদের প্রতি বেশি বিশ্বাস ছিল স্নেহার। কিন্তু সে কি করলো? আমিরের সাথে মিলে স্নেহাকে কি নিখুঁতভাবেই না ঠকালো। এরপর আর কাউকে বিশ্বাস করা যায় না। গুলজারের প্রতি বিশ্বাস ছিঁড়ছে। সব ছেলে মানুষই আসলে এরকম, এরা গোলামি করে, আবার যার গোলামি করে তাকে কামনা করে। কি বিপদ, কি নোংরা চিন্তা। স্নেহার গা ঢিরি করছে, বিছনায় ঘিন্ডায় বারবার মনে হচ্ছে এখনই গুলজার আসবে, তার উপর ঝাঁপিয়ে পড়তে চাইবে। স্নেহা তার ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে হাতে নিয়ে রাখলো। প্রয়োজনে সে খুন করবে গুলজারকে, এখানেই মাটি চাপা দিয়ে দেশে ছাড়বে। দেশ ছাড়ার আগে এটাই হবে তার শেষ খুন। শুকনো পাতার মর্মর আওয়াজে তীর শোনা গেল। স্নেহা ভয় পেল না, সে সহজে ভয় পাওয়ার মেয়েও নয়। আগুনের ঠান্ডা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। হাতে আগুন সাথে থাকলে শিয়াল কুকুর কাছে আসবে না, কিন্তু অদ্ভুত ব্যাপার, ক্রমশ পায়ের শব্দ গাঢ় হচ্ছে। হঠাৎ করে হাসির শব্দ শুনতে পাচ্ছে। এখানে তো মানুষ আসার কথা নয়, তাছাড়া রাতবেলায় জায়গায় সবচেয়ে নীরব থাকে। স্নেহা ঘরে ঢুকলো, জানলা দিয়ে দেখলো চারপাশে নেশাগ্রস্ত লোক হেঁটে আসছে। ভয়ে শীতদায়ক শীতল স্রোত বিবর্ত হলো। এই অবস্থায় তারা যদি স্নেহাকে দেখে তাহলে ভয়ঙ্কর ব্যাপার হবে। স্নেহাই তো একজনের সাথে পারবে, 4-5 জনের সাথে কি করে পারবে? ভয়ে নিরুপায় হয়ে অবশেষে মূল দরজায় প্রকাশ শক্ত করে আটকে দিল, যাতে চাইলেও কেউ ভিতরে আসতে না পারে। হাতের ছুরিটা সংরক্ষণ করে নিজের কাছে রাখলো। গুলজারও সে বিশ্বাস করে না, গুলজারকেও সে বিশ্বাস করে না। একা বাড়িতে তাকে পেয়ে যদি পশুর মধ্যে ছাপিয়ে পড়ে তখন কি হবে? নিজের সুরক্ষার জন্য গুলজারকে সাথে এনেছিল, অথচ এখন তাকেই ভয় লাগছে। স্নেহার মনে হচ্ছে সে বড় বোকামি করেছে। বেডরুমে ঢুকতে স্নেহা খুব অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হলো। তার মুখ থেকে ছিটকে বের হলো চিৎকার। বিছানায় গুলজার শুয়ে আছে, তার হাতের মুঠোয় নিজের গোপন অঙ্গ। স্নেহার দৃশ্য দেখা মাত্র দৌড়ে বেরিয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা হাতে দরজা খুলতে গেলে মনে পড়লো বাইরে আরও 4-5 জন হাইনা দাঁড়িয়ে আছে, যারা স্নেহার চিৎকার শুনে ইতিমধ্যে টের পেয়ে গেছে যে এখানে মেয়ে উপস্থিত। একে একে তারা সকলে এসে দরজা ধাক্কা দিতে শুরু করলো। প্রতিটি ধাক্কার সাথে স্নেহার বুক কেঁপে উঠলো। সে হাঁটু গেড়ে বসে পড়লো মেঝেতে। তখনই গুলজার তার কালো ছায়া নিয়ে স্নেহার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে আরও ভয়ে দেওয়ালের সাথে মিশে গেল স্নেহা। কোনো মতো ছুরি তার দিকে তাক করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কাছে আসবে না, খবরদার, সত্যি বলছি, খতম করে ফেলবো। গুলজার বিবস্ব ভঙ্গিতে হাসল, ফিসফিস করে বলল, আমি কিন্তু দরজা খুলে দেবো ম্যাডাম। আপনার শরীরে ফুলের মতো সুবাস তারা উপভোগ করবে। আপনি কি চান দরজা খুলে দিই? স্নেহা দ্রুত গতিতে দুপাশে মাথা নাড়ল, মিনতির স্বরে বলল, না প্লিজ না, এরকম করো না। আমার কাছে যত টাকা আছে তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, প্রমিস। তবুও তুমি দরজা খুলো না গুলজার, তোমার পায়ে পড়ছি। টাকা লাগবে না আমার আপনাকে লাগবে। আপনি আমার মাথাটা খারাপ করে রেখেছেন ম্যাডাম। আমি সব কিছুর নেশা ছাড়াতে পারবো, কিন্তু আপনার নেশা আমি ছাড়াতে পারবো না। আমার এই নেশা ছাড়িয়ে দিন, আমি আপনার গোলাম হয়ে থাকবো। স্নেহার রাগে ছুরিটা নিয়ে এগিয়ে আসতে চাইলে গুলজারের মূল দরজা কাপড়ে হাত রাখলো। বাইরে থেকে যেভাবে দরজা ধাক্কানো হচ্ছে তাতে যে কোনো সময় এই দরজা ভেঙে যেতে পারে। ভয়ে স্নেহার কণ্ঠমণি শুকিয়ে এলো। গুলজার বলল, আমি কিন্তু সত্যি সত্যি দরজা খুলবো ম্যাডাম। তারপর আপনি আর নিজেকে বাঁচাতে পারবেন না। কিন্তু আমার প্রস্তাবে রাজি হলে আমি আপনাকে বাঁচাবো, আর রাজি না হলে ওদের কাছে আপনাকে ছেড়ে দেবো। এবার বলুন কি চান? আমি কি? গুলজার দরজার পকেট ধরে টান দেওয়ার আগে স্নেহা চেঁচিয়ে বলল, না, আমি রাজি। তুমি যা চাও তাই হবে, আমি সব করতে রাজি, কিন্তু দরজা খুলো না প্লিজ, দোহাই লাগে তোমার। স্নেহা হাত জোর করলো, তার সারা শরীর তিরতির করে কাঁপছে। গুলজার নির্দেশ দিল। তাহলে শাড়িটা খুলুন ম্যাডাম। স্নেহা অসহায় হয়ে সেটাই করলো। এছাড়া কোনো উপায় নেই। চূড়ান্ত সর্বনাশের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। এই সর্বনাশ নিজের হাতেই ডেকে এনেছিল। ঠিক এই মুহূর্তে স্নেহা
খুব করে মনে হচ্ছে তার যদি মৃত্যু হতো। বাইরে থেকে ছেলেগুলো চিৎকার ভেসে আসছে, তার মধ্যে একটা খুব পরিচিত কণ্ঠ। জানবো, দরজা খোলো প্লিজ। লুকিয়ে থেকে আর লাভ কি বলো? তোমার খোঁজ একবার যখন পেয়েছি তখন আর ছাড়ছি না আমি, সেটা তুমিও খুব ভালো করে জানো। তোমাকে সাথে নিয়ে বাড়ি যাব, আর কোথাও পালাতে দিব না। সকল চেষ্টা ব্যর্থ। আমার কাছে তোমার আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই। যা হওয়ার হোক, আর কিন্তু আমি মানছি না। রাশাদ হেসে উঠল নিশ্চদ্য কায়দায়। তার কণ্ঠ শুনে মুহূর্তে স্নেহা চেহারায় খুশির ঝিলিক ফুটে উঠল। সে তেড়ে এসে গুলদারকে ধাক্কা মেরে দরজা খুলে ফেলল। রাশেদ দরজা থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল। সামনে সবাইকে অপেক্ষা করে স্নেহা সবেগে দৌড়ে রাশেদের বুকে ছাপিয়ে পড়ল। আচমকা এখন আক্রমণে রাশেদ ভরকে গেল অনেকটা। টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল। বিস্ময় সামলে উঠতে তার মনে হলো এটা স্বপ্নে নয় তো। সে রসিকতার স্বরে বলল, এমনভাবে ছুটে এলে যেন আমাকে খুব মিস করছিলে। ব্যাপারটা কি? স্নেহা রাশেদের বুকে মুখ উড়িয়ে ফুপাতে ফুপাতে বলল, আমাকে তোমার সাথে নিয়ে যাও, যেখানে খুশি নিয়ে যাও প্লিজ। রাশেদ স্নেহার অবস্থা দেখে ভয় পেল, চোখ মুখ বিভন্ত, কণ্ঠে কান্নার ব্যাগ। তাছাড়া এতক্ষণ খেয়ালে করিনি স্নেহার শরীর অর্থরঙ্গ। রাশেদ দ্রুত নিজের শার্ট খুলে স্নেহার গায়ে জড়িয়ে দিতে দিতে প্রশ্ন করলো। কি হয়েছে? স্নেহা মাথা নিচু করলো। কি আর হবে, রাশেদকে ছেড়ে আসে শাস্তি পেয়েছে সে। আঙ্গুল উঠিয়ে ফার্ম হাউসের দিকে ইশারা করলো। রাশেদ সামান্য এগিয়ে গিয়ে পুরকুসকে বলল, আমার বউয়ের এই অবস্থা কে করলো? কোন কুত্তার বাচ্চার এত বড় সাহস? রাশেদের গর্জন শুনে ভেতরে থাকা গোলদারের শরীর প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। তোহা সকাল থেকে শাড়ি পরে সেজেগুজে বসে আছে। তোহাকে সাজিয়ে দিয়েছে কথা। মুখে যতই না বলুক, তোহার বিয়েতে সবচেয়ে বেশি উৎসাহ তারাই। এটা তোহা বুঝতে পারে। অবশ্য তারই বা দোষ কি? ঘরের সত্যি বিবির সঙ্গে কি কেউ বেশি দিন ঘরে রাখতে চায়? জাবিজা যে পাত্র ঠিক করেছে তাদের সকালে আসার কথা ছিল। এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, কিন্তু কেউ আসছে না। তোহা যে বিয়ে করার জন্য অপেক্ষা কাতর, ব্যাপারটা সেরকম না। গতকাল সে আমিরের সামনে এত জোরে দিয়ে বিয়ের কথা বলেছিল, এখন নিষেধ করলে ব্যাপারটা খারাপ দেখা যায়। সবাই ভাবতে তার মতে কোনো দাম নেই। সেই জন্য চুপচাপ শাড়ি পরে বসে থাকলো। ছেলে আসুক, তাকে দেখুক, তারপর চলে যাক। তোহা বলে দিবে ছেলেকে তার পছন্দ হয়নি, তাহলেই হলো সহজ সমাধান। কিন্তু দাবাল চাল এভাবে উল্টে যাবে সে তো জানতো না। বিকেলে দাঁড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। তা পাত্রপক্ষ আসার কোনো নামগন্ধই নেই। ফোন পর্যন্ত তারা ধরছে না। তোহা খুবই অপমান বোধ করলো। এভাবে আসবে বলে অপেক্ষা করানোর মানে কি, যদি উদ্দেশ্যই হয় না আসা। ছেলে নাকি আমাকে খুব পছন্দ করেছে, তাহলে এখন ফোন ধরে না কেন? ফুপু, তুমি সত্যি কথা বলো, আদৌ কি আমাকে পছন্দ করেছে নাকি বানিয়ে বলছো? জাবিদা মলিন দৃষ্টিতে তাকালো, মলিন কণ্ঠে জবাব দিল, বানিয়ে বলবো কেন? কি আশ্চর্য, তোর মতো মেয়েকে পছন্দ করবে না এমন ছেলে ইটালিতে নেই। অবশ্যই ছেলে তোকে খুব পছন্দ করেছে, তোর ছবি দেখেই পাগল হয়ে গেছিল। যদি তাই হয় তাহলে আসছে না কেন? ফোন কেন ধরছে না? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। দাঁড়া দেখি না, আরও কিছুক্ষণ অপেক্ষা করে। সকাল থেকে শাড়ি পরে বসে আছি ফুপু, এখন সন্ধ্যা নেমে আসছে, আর কত অপেক্ষা করব? আমি পারবো না, শাড়ি খুলে ফেলছি। জাবিদা বাধা দিল না। সে নিজেও এখন মোটামুটি নিশ্চিন্ত যে ছেলে আসবে না। যতই আধুনিক দেশে থাকুক, বাঙালি মানসিকতা বদলায় না। সে হলো ফ্যামিলি টাইপ বাঙালি ছেলে। হয়তো বাবা মাকে রাজি করাতে পারেনি, একটা অনাথ মেয়েকে বাড়ির বউ করতে চাইবে এমন মহান পরিবার বিরল। তোহার সামনে এই কথাটা জাবিদা বলতে পারছে না। ছেলে প্রথমে তোহার ছবি দেখে পাগল হয়েছিল, কিন্তু তার নিজের ইচ্ছাই তো আর সব নয়। তার ফ্যামিলিও আছে, তারা রাজি না হলে সম্বন্ধ আর কীভাবে এগোবে? তোহা গুনগুন করতে করতে শাড়ি বদলে স্কার্টটা আর টপ পরলো। আর এর সামনে দাঁড়িয়ে সে নিশ্চিন্ত চুল আঁচড়াচ্ছে। ছেলেপক্ষে আশা নিয়ে তার মাথা ব্যথা নেই। জাবিদা কান্না পেল হঠাৎ। আহারে, এই মেয়েটার কি হবে? পৃথিবীতে এমন মহামানব কোথায় পাওয়া যাবে যে অনাথ মেয়েটাকে সারা জীবন নিজের কাছে আগলে রাখবে, ভালোবাসবে? বিয়ের পর সব মেয়েদের দুটো বাড়ি হয়, তোহার বাড়ি হবে একটাই, স্বামীর বাড়ি। সেই স্বামী যদি তোহাকে ভালো না বাসে, তাহলে এই মেয়েটা কী নিয়ে বাঁচবে? রাগ করে বাপের বাড়ি যাওয়ার অবস্থায় তার নেই। দুনিয়া এত নিঃসঙ্গ কেউ হয়? এসব কথা ভাবতে গেলেও জাবিদার মাথা ব্যথা করে, ভীষণ কান্না পায়। সে উঠে তোহার ঘর থেকে চলে গেল।
তোহা বাগানের পাশে হাঁটতে বের হচ্ছিল। ছেলের পক্ষে তো আসেনি, কিন্তু এই ব্যাপারটা আমিরকে বুঝতে দেওয়া চলবে না। আমি যেন জানি ছেলেরা এসেছিল, বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। তাই হাতের ইশারায় আজাদকে ডাকলো সে। বাগানে এলোমেলোভাবে পায়চারি করেছিল আজাদ। তোহার ডাকে সাড়া দিয়ে অল্প হাসলো সে। আজাদ সাহেব এদিকে আসুন। আজাদ যেন সামান্য ভড়কে গেল। সে তোহাকে একটু একটু ভয় পেতে শুরু করেছে। এই ব্যাপারটা তোহার বেশ ভালো লেগেছে। দুহাত পেছনে গুটিয়ে কয়েক কদম এগিয়ে গেল আজাদ। ইতস্থিত কণ্ঠে বলল, কেমন আছেন ম্যাডাম? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো। মুখ দেখে তো মনে হচ্ছে ভালো নেই। জি ম্যাডাম। আজাদ চমকে তাকালো। তোহা হেসে বলল, কিছু না, মজা করলাম আপনার সাথে। শুনুন, একটা জরুরি কাজ আছে আপনার। আবার কি জরুরি কাজ? আজাদের চেহারা আতঙ্ক ফুটে উঠল। ভয় নেই, আজকে লাভ দেওয়ার কথা বলবো না। আমাকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল, সেটা নিশ্চয়ই জানেন। জি ম্যাডাম। আজাদ মাথা নাড়ালো। আপনার বসও ব্যাপারটা জানে, তাই না? জি। আপনার তো কাজই এখানে সব খবর ওনাকে ট্রান্সফার করা। আজাদ মাথা নিচু করলো। তোহা ঝুঁকে এসে জানতে চাইল, আচ্ছা, আমি কাশি দিলেও কি সেটা খবর যায়? আজাদ এবারও মাথা নাড়ল। তোহার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার বিষয় আমিরকে জানতে হয়। তোহা মৃদু হেসে প্রশ্ন করলো, আর কি খবর যায় শুনি? সব ধরনের খবর। কিন্তু এই খবরটা যাবে না। কোন খবর ম্যাডাম? আজাদ একটু শঙ্কিত হলো। আমিরের কাছে খবর গোপন করা কোনো সহজ কাজ নয়। ব্যাপারটা আমি জানলে তার লাইফ রিস্ক হতে পারে। এদিকে তোহাকেও রাগানো ঠিক হবে না। আজাদ আছে মহাবিপদে। কি করবে সে? তোহা ফিসফিস করে বলল, আমাকে যে পাত্রপক্ষ দেখতে আসেনি এটা যেন আপনাদের স্যার জানতে না পারে। তিনি জানবেন পাত্রপক্ষ এসেছিল, আমাকে খুব পছন্দ করে গেছে। আমার বিয়ে একেবারে ফাইনাল, মনে থাকবে। আজাদ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে হেসে উঠল। তোহা ভুরু কুঁচকালো। থমকে সরে প্রশ্ন করল, হাসছেন কেন আজব? আজাদ হাসতে হাসতেই বলল, এসব স্যারকে বলে লাভ নেই। স্যার আগে থেকেই সব জানেন। আগে থেকে কিভাবে জানলো? আপনি জানিয়েছেন নিশ্চয়। না ম্যাডাম, কি যে হচ্ছে সেই সম্পর্কে আপনার ধারণাই নেই। তোহা চোখ বড় করে তাকালো, প্রায় অগ্নিদৃষ্টিতে প্রশ্ন করলো, কি হচ্ছে? আমাকে সব বলুন, না হলে কিন্তু ভালো হবে না। আজাদ ক্ষণিক বিব্রত হয়ে বলল, একবার ভাবুন তো ম্যাডাম, পাত্রপক্ষ কেন আসলো না? কেন আসলো না সেটা আমি কিভাবে বলবো? আমি নিজেও তো জানি না। কারণ স্যার নিষেধ করেছেন। এমন ব্যবস্থা করে হয়েছে যেন কোনো পাত্র এই বাড়ির সীমানাতেও ঢুকতে না পারে। বিস্ময়ে তোহার মুখ হা হয়ে গেল। বড় করে শ্বাস নিয়ে সে উচ্চারণ করলো, মানে? জি ম্যাডাম, আপনার বিয়ে হয়ে যাবে আর স্যার চেয়েছে দেখবেন, এটা আপনি কি করে ভাবলেন? আমাদের স্যার এতটা কাঁচা খেলোয়াড় না। সেট আপ! আর একটা কথা বললে আপনার গলা টিপে দেবো আমি। আজাদ দ্রুত চুপ মেরে গেল। রাগান্বিত হওয়ার ভান ধরে সেখান থেকে চলে গেল। কিন্তু মনে মনে সে হাওয়ায় উঠছে। তার ভীষণ হাসি পাচ্ছে। হাসিতে পেট ফেটে যাচ্ছে। আচ্ছা, মানুষটা এমন কেন? এত কিছু না করে নিজের মুখে সে একবার বললেই তো হয়। এত ইগো কিসের? খুশিতে দৃশ্যহীন হয়ে তোহা দৌড়ে ঘরে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মাহমুদ সাহেব সামনে চলে এলেন। তার সাথে ধাক্কা খেয়ে মেঝেতে উল্টে পড়ে গেল তোহা। মাহমুদ সাহেব উত্তপ্ত দৃশ্যে তাকালেন। তাকে ভীষণ বিরক্ত দেখালো। তার হাতে যে মলটাবদ্ধ বইগুলো ছিল সেইগুলো নিচে পড়ে গেছে। তোহার সব বই গুছিয়ে দিয়ে বলল, সরি ফুপা। মাহমুদ সাহেব কোনো জবাব দিলেন না। তিনি চলে যেতে লাগলেই তোহা পেছন থেকে বলে উঠল, আমাকে আপনি এত অপছন্দ কেন করেন? মাহমুদ সাহেব হিম শীতল কণ্ঠে উত্তর দিল, সেই সত্যি তোমার না জানাই ভালো। একটা কথা মনে রেখো, পৃথিবীতে সবাইকে পছন্দ করা যায় না, সে যত ভালো মানুষ হোক। আমির তোহার প্রেমিকারা আছেন যারা শুধু আমির তোহার জন্য গল্পটা পড়ছেন। হাজিরা দিয়ে যাবেন, কারণ আগামী পর্বটা শুধু আপনাদের জন্যই। আকাশে ঘন কালো মেঘ জমেছে। তোহা উদাস দৃষ্টিতে চেয়ে রইল তারা শূন্য আকাশের দিকে। আজকাল মেঘাচ্ছন্ন আকাশ দেখলে তার দম বন্ধ হয়ে আসতে চায়। সে অধীর হয়ে অপেক্ষায় থাকে একটি তারাভরা রাতের জন্য, যে রাতে সে বিশাল আকাশের দিকে চেয়ে তারাদের মাঝে হারিয়ে যাবে। হাজার তারার মাঝে একটি বিশেষ তারাও আছে, যার নাম দেওয়া আছে বাবা। জাবেদা পিছনে এসে দাঁড়ালো। জানলার বাইরে মুখ দিয়ে কেমন আনমনা হয়ে বসে আছে তোহা। হঠাৎ করে জাবেদার মনে পড়ল পার্থক্যকে আসেনি বলে তোহার মন খারাপ। সে এক হাত তোহার বাহু স্পর্শ করে বলল, মন খারাপ করিস না মা।
ফুপুর কণ্ঠ শুনে তোহা দ্রুত চোখের কোণে জল মুছে ফেলল, হাসার ভান করেই বলল, একদম না ফুপু। তুই বলতে না চাইলেও আমি জানি ওরা আসেনি বলে তুই ভেতরে ভেতরে কষ্ট পেয়েছিস। কাদের কথা বলছো? রাফায়েত তোকে দেখতে আসার কথা ছিল যার। হেসে ফেলল তোহা, স্পষ্ট করে বলল, একদম না ফুপু, এই বিষয়টা তো আমি ভুলেই গেছি। আর এই নিয়ে আমার কষ্ট পাওয়ার কি আছে, বরং যে আসেনি তার কপাল পুড়েছে। কপাল পুড়েছে কেন? আহা, আমার মতো সুন্দরী বউ মিস হয়ে গেল না। তোহা এই কথা বলে খিলখিল করে হেসে উঠল। জাবিদাও হেসে ফেলল। তোহা ফুপুর কাঁধে মাথা রেখে বলল, আমি অনেকক্ষণ ধরে একটা কথা চিন্তা করছি ফুপু, ব্যাপারটা তোমাকে বলবো কিনা সেটাই ভাবছি। তুমি হয়তো এর উত্তর জানো। কি কথা বলতো? তোহা মাথা তুলে সরাসরি জাবিদার চোখের দিকে চেয়ে প্রশ্ন করলো, ফুপা আমাকে দেখতে পারে না কেন? এ আবার কেমন কথা? তোকে এই কথা কে বললো? ফুপা নিজেই বলেছে। জাবিদার সামান্য অপ্রস্তুত হলো, এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি। এত বয়স হওয়ার পরেও লোকটার বিবেক বুদ্ধি হয়নি। তোর মতো বাচ্চা মেয়ের সাথে রাগ দেখানোর কি আছে আমি বুঝি না। কে নিয়ে রাগ দেখাচ্ছে ফুপা? বাবা আমাকে বিয়ে দিতে চায়নি বলে? ঠিক সেজন্য নয়, এসব কথা জেনেই বা কি করবি? বাদ দে না। আমি শুনতে চাই। তোহার কণ্ঠে দৃঢ়তা, সে যথেষ্ট জেদি। একবার যখন বলেছে শুনবে, তার মানে শুনবে। জাবিদা বাধ্য হয়ে বলল, তোর বাবা খুব নিষ্ঠাবান পুলিশ অফিসার ছিল, কখনো কারো কাছে মাথা নত করেনি। শুধু একবার একটা প্রয়োজনে তোর ফুপার থেকে অনেক টাকা ধার নিয়েছিল, বলেছিল সময় মতো শোধ করবে। কিন্তু তোর ফুপা টাকার বিনিময়ে তোকে চেয়েছিল। তারপর থেকে শালা আর দুলাভাইয়ের মধ্যে নীরব দ্বন্দ্ব শুরু হয়। টাকার বিনিময়ে তোকে পুত্রবধূ হিসেবে চাওয়ার তোর বাবার হাতে ঘা লাগে। সে নিজের মেয়েকে বিক্রি করবে না, এই নিয়ে তাদের মধ্যে বিরাট ঝগড়া হয়। জাবিদ আলিফের বাবাকে খুব অপমান করে কথা বলেছিল। তারপর সে রাত দিন পরিশ্রম করে ধারের টাকা শোধ করেছে, কিন্তু সেই অপমান তোর ফুপা এখনও গায়ে মেখে বসে আছে। আমার মনে হয় এই কারণে তোর সঙ্গে সে দুর্ব্যবহার করেছে। ধারের টাকা সত্যি শোধ হয়েছিল তো ফুপু? কিছু বাকি আছে, তোর বাবা বেঁচে থাকলে সেটাও শোধ হয়ে যেত। কত বাকি ছিল? জাবিদা হক চকিয়ে গেল। তোহার মুখ লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে, তাকে খুব রাগান্বিত দেখাচ্ছে। জাবিদা নরম গলায় বলল, তুই এভাবে প্রশ্ন করছিস কেন? কত বাকি ছিল তা দিয়ে তুই কি করবি? আবিদ মরে গেছে, এখন কি আর ধারের টাকার হিসাব নিয়ে আমি বসে আছি? আমাকে কি এতই খারাপ মনে হয় তোর? তোহা বিছনা থেকে উঠে দাঁড়িয়ে আগের চেয়েও কড়া কণ্ঠে জিজ্ঞাসা করলো, ধারের টাকা কত বাকি ছিল ফুপু? তুমি যদি না বলো তাহলে আমি এখনই ফুপার কাছে যাব। 5 লাখ টাকা বাকি ছিল। তোহা আর কিছু না বলে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। জাবিদা ভয়ে অস্থির হয়ে নিজেও তোহার পিছু নিল। তোহা একেবারে থামলো মাহমুদ সাহেবের ঘরের সামনে এসে, দরজা করে নাড়ল। ভারী কণ্ঠে ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি আসতে পারি? কি দরকার? পড়লো। মাহমুদ সাহেবের কণ্ঠ থেকে বিরক্তি ঝরে পড়লো। তোহা কোনো উত্তর না দিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়ল। জাবিদাও তার পিছনে এসেছে। সে কিছু বলার আগে তোহা খুব ঋদ্ধ স্বরে বলল, আপনার 5 লাখ টাকা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, আমি শোধ করব। তাই নাকি? হ্যাঁ তাই। আমার মৃত বাবা ঋণের বোঝা নিয়ে পরপারে অশান্তিতে থাকবে, সেটা আমি হতে দিব না। আপনার ঋণ শোধ করে আমি আমার বাবার আত্মাকে শান্তি দেব। জাবিদা অসহায় গলায় বলল, ছি ছি, এসব কেমন কথা? আমরা কি টাকার দাবি রেখে দিয়েছি নাকি? তোকে শোধ করতে হবে না। মাহমুদ জাবিদাকে থামিয়ে বললেন, টাকার মালিক তুমি না, টাকার মালিক আমি। তাই দাবি ছাড়লে আমি ছাড়বো, আবার দাবি রাখলেও আমিও রাখবো। তোহা নিজে থেকেই যখন শোধ করতে চাইছে তাহলে করুক, আমিও দেখি। তোমাকে 1 মাস সময় দেওয়া হলো। মাহমুদ সাহেব তোহার দিকে তাকালেন ফস্কনের দৃষ্টিতে। তিনি নিশ্চিত তোহা এটা কখনোই পাবে না, তার অহংকার বজায় রাখবে। আর তোহা মাথা নত করে ক্ষমা চাইবে, দয়া ভিক্ষা চাইবে। এতে তার ইগো স্যাটিসফাই হবে। এসব তুমি কি বলছো? ও বাচ্চা একটা মেয়ে, 1 মাসের মধ্যে এত টাকা কোথায় পাবে? জাবিদা করুণ বলে আর্তনাদ করলো। মাহমুদ চেয়াল শক্ত করে বলল, সেটা আমাকে চ্যালেঞ্জ করার আগেই ভাবা উচিত ছিল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ফ্লোর থেকে স্নেহার শাড়ি তুলে প্রথমতে গুলজারের 2 হাত পিছনে নিয়ে বাঁধল রাশেদ। অতঃপর তার নাক মুখ থেকে এলো পাতারি 5টা ঘুষি দিল। দরজার বাইরে এক কোণে দাঁড়িয়ে স্নেহা তৃপ্তির সঙ্গে এই দৃশ্য দেখছে। সে মনে প্রায় চাইছে রাশেদ যেন গুলজারকে মেরেই ফেলে আস। মার খেয়ে ক্লান্ত গুলজার শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, আমার কথা শোনো রাশেদ, তুমি অনেক বড় ভুল করেছো।
রাশেদ খুব অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, আমার বউর দিকে হাত বাড়ানোর সাহস তোর কিভাবে হয়? আজকে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি, কেউ বাঁচতে পারবে না। গুলজার হেসে উঠল, গা জ্বলানো হাসি। রাশেদের ক্ষীণ মেজাজ আরও ক্ষীণ হলো। সে গায়ের সব শক্তি দিয়ে গুলজারকে আঘাত করলো। নাকের মুখের রক্ত সিরত নিয়ে গুলজার উচ্চারণ করলো, কে বউ? কারো বউ হতে পারে না, ও কারো বউ হতে পারে না। যদি সত্যিই তোমার প্রতি ভালোবাসা থাকতো বিদেশে পালিয়ে যাচ্ছিল কেন তোমাকে ছেড়ে? গুলজারের কথা শুনে রাশেদ সামান্য অবাক হয়ে স্নেহার দিকে তাকালো। অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল স্নেহা। সে ভুল করেছে আর ভুলের জন্য অনুতপ্ত বোধ করছে, কিন্তু সেটা রাশেদকে কিভাবে বোঝাবে? যেটাই করুক, ও আমার স্ত্রীর দিকে কেউ তাকালে আমি তার চোখ উপড়ে ফেলবো। স্নেহা ফুপিয়ে উঠল। গুলজার তাচ্ছিল্য স্বরে বলল, ও একটা কালচাপ, প্রয়োজনে ফুরিয়ে গেলেই তোমাকে ছোপল মারবে। সরি, সেটা আমি বুঝবো। তোর এই বিষয়ে চিন্তা করতে হবে না গুলজার, তুই নিজের চিন্তা কর। কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই। ভেবে দেখো রাশেদ, ভেবে দেখো রাশেদ, এই মহিলাকে তুমি কিসের ভিত্তিতে বিশ্বাস করছো? তুমি কি জানো সে আমাকে কী নির্দেশ দিয়েছিল? সে বিদেশ যাওয়ার পর যেন আমি তোমাকে খুন করি। এরপরে তুমি ওর হয়ে সাফাই গাইবে আর কত প্রেমে অন্ধ থাকবে রাশেদ। একটু মাথাটা খাটাও। ও আসলে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, তোমাকেও বুঝবে না। স্নেহা চোখ বড় করে তাকালো মৃত্যু গুলজারের দিকে। স্নেহাকে হত্যা করার কোনো ইচ্ছে স্নেহা, রাশেদকে হত্যা করার কোনো ইচ্ছা স্নেহার ছিল না। তবে এটা ঠিক যে রাশেদের থেকে মুক্তি পেতে চেয়েছিল, সেই জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গুলজার এখানে বানিয়ে এসব মিথ্যা কেন বলছে? রাশেদ তো সহজেই তার মিথ্যা বিশ্বাস করে ফেলবে। রাশেদ আহত দৃষ্টিতে স্নেহার দিকে চেয়ে প্রশ্ন করলো, সত্যি আমাকে মারার এত শখ তোমার? তারপর কিছুটা এগিয়ে এসে কঠিন গলায় বলল, তাহলে গুলজার হাতে কেন মরবো? তোমার হাতে মরবো আমি। খুন করো আমাকে। স্নেহার চোখ টলমল করছে। স্থির দাঁড়িয়ে রইল সে, মাথা তুলে তাকালো না পর্যন্ত। গুলজার উঁচু কণ্ঠে বলল, এখনও তোমাকে মারবে না, কারণ তুমি ওর রক্ষা কবচ, নিজের ভালো পাগলাও বোঝে। রাশেদ স্নেহার দিকে প্রত্যাশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। স্নেহা অন্তত কিছু একটা বলুক, সে যাই বলবে রাশেদ সেটা বিশ্বাস করবে। সে শুধু সান্ত্বনা চায়, কিন্তু স্নেহা কোনো কথাই বলল না। তুমি অনেক বড় ভুল করবে যদি ওকে বাঁচাও। আজ না হয় কাল তোমাকে অবশ্যই খুন করবে। সেজন্য বলছে বাঁচতে চালিয়ে চলো আমরা ওকে মেরে ফেলি। ভয়ে স্নেহার চোখ মুখ অন্যরকম হয়ে গেল। সে আকুতি ভরা কণ্ঠে বলল, বিশ্বাস করো রাশেদ, আমি তোমার ক্ষতি চাই না। গুলজার মিথ্যে বলছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। এবার গুলজার শয়তানে হাসি দিয়ে বলল, দেখলে, এতক্ষণ মুখ খুলছিল না। যখন আমি ওকে মারার কথা বললাম তখনই তোমার মন গলানোর জন্য নাটক শুরু করে দিল। এই মায়া কান্না দেখে ভুলে যেও না, তাহলে তোমারই ক্ষতি। আমি সাবধান করছি। চুপ! আর একটা কথা উচ্চারণ করলে তোকে জ্যান্ত কবর দিয়ে দিব আমি, জানোয়ার। স্নেহা এগোতে নিলে পিছনে ছেলেগুলো তাকে জাপটে ধরলো। গুলজার হাস্যর্য উচ্চারণ করলো, রাশেদ আমাকে তো আপনি চেনেন ম্যাডাম, আমি যা তারামি ছিলাম, এখনও আছে। ওরা সবাই আসলে আমারই লোক। আপনাকে সাহায্য করার জন্য ওদের এনেছি। আমি ইশারা দিলে ওরা আপনাকে মারবে, নয়তো বাঁচিয়ে রাখবে। রাশেদ এই কথা শুনে ভড়কে গেল। সে অন্ধকারের ফার্ম হাউসের রাস্তা খোঁজার জন্য ছেলেগুলোকে সাহায্য নিয়েছিল, কিন্তু এরা যে গুলজারের হয়ে কাজ করেছে সে ঘৃণাক্ষরে টের পায়নি। গুলজার আত্মবিশ্বাসের সাথে কিছুক্ষণ বলল, পর রাশেদও আমার তলে চলে আসবে। তারপর আপনাকে বাঁচানোর আর কেউ থাকবে না ম্যাডাম। আমিও দেখবো আপনি কিভাবে নিজেকে রক্ষা করেন। স্নেহার পিছনে দাঁড়িয়ে থাকা চারটি ছেলে হেসে উঠল। আর সত্যিত দৃষ্টিতে স্নেহার দিকে চাইলো রাশেদের দিকে। দুনিয়া উল্টে গেলেও রাশেদ তার ক্ষতি করবে না, এই বিশ্বাস এখন স্নেহার রন্ধে রন্ধে ঢুকে গেছে। তাই সে খুব ভরসা মাখা কণ্ঠে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো রাশেদ, প্লিজ। স্নেহার ভরসাকে ভেঙে চুরমার করে দিয়ে রাশেদ দুপাশে মাথা নাড়িয়ে বলল, অসম্ভব, তুমি আসলে একটা কালসাপ নেহা। তোমাকে বিশ্বাস করলে আমি আবার ভুল করব। তার চেয়ে ভালো গুলজার ভাই যা চায় তাই হবে। ভাই বলুন আপনি কি চান? এই কথা বলে গুলজারের সামনে হাঁটু গেড়ে বসলো রাশেদ। স্নেহা স্তব্ধ বাগরুদ্ধ হয়ে গেল। মাথার মধ্যে বিকট শব্দ হলো। সে দুঃস্বপ্ন দেখছে না তো? সত্যি কি রাশেদও তার হাত ছেড়ে দিবে? এই না হলে আমার ভাই, দেরিতে হলেও বুঝলা, আমি শুধু ম্যাডামকে চাই। বাকি ছেলেগুলোর মধ্যে একজন বলল, আমাদের কি হবে উস্তাদ? আমরা কি কিছু পাবো না? অবশ্যই পাবি, কে বললো পাবি না? আমার পরে তোরাও সুন্দরী ম্যাডামের সাথে আয়েশ করবে। সবার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আর স্নেহার গা ঘিরঘির করতে লাগলো। গুলজার অসভ্যর মতো হেসে হেসে বলল, আরে রাশেদ ভাই,
তুমি বসে বসে দেখবে কেন? ইচ্ছা হলে নিজের বউয়ের সাথেই আরও একবার। কথা শেষ করে চোখ টিপ দিল সে। রাশেদের শরীরের রক্ত ফুটন্ত গরম পানির মতো টকবক করতে লাগলো। এখন থেকে শুরু করে কাল সারাদিন আমরা আয়েশ করব। স্নেহা ম্যাডাম আমাদের নাচ দেখাবে, গান শোনাবে, ঘুম পাড়াবে। তারপর রাতে তাকে খুন করে মাটিতে লাশ পুঁতে আমরা এখান থেকে চলে যাব। ময়লার ডিশমিশ। বলো সবাই রাজি? গুলজারের দৃষ্টি চকচক করছে। স্নেহা ভয়ে কাঁপতে লাগলো। ছেলেগুলো উল্লেখ চেঁচিয়ে জানালো তারা রাজি। এমনকি রাশিদও মাথা নাড়ল, রাজি। স্নেহা কেমন বাথের মতো জমে গেছে। নিজের মৃত্যু অপেক্ষা করা ছাড়া এখন তার কাছে আর অন্য কোনো পথ নেই। নিয়তি কি এত নিষ্ঠুর? এমনটা কি হওয়ার ছিল তবে এত ভয়ঙ্কর? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? গভীর রাত। জাবিদা পাশে ফিরে দেখলো তোহা পাশে নেই। সে চমকে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে চোখ বুলিয়ে তোহাকে কোথাও পেল না। বাথরুমের দরজা বন্ধ। বাইরে খুব বর্ষণ হচ্ছে। এই অন্ধকার বৃষ্টির রাতে মেয়েটা একলা কোথায় গেল? দুশ্চিন্তায় দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হলো। জাবিদার মাথা ঘুরছে। সে কোনো মতো হেঁটে আলিফের ঘরে গিয়ে দরজা করে নাড়ল। কথা ঘুমে বিভোর। দরজা খুলল আলিফ। কি হয়েছে মা? জাবিদা ক্লান্ত এবং চিন্তিত কণ্ঠে বলল, পাবে তোহাকে কোথাও পাচ্ছি না বাবা। মানে কি বলছো এসব? হঠাৎ ঘুম ভেঙে দেখি পাশে নেই, বাথরুমেও নেই। এই বৃষ্টির মধ্যে কোথায় যেতে পারে বলো তো? ছাদে খুঁজেছো? আলিফকে তুমুল বিচলিত দেখাচ্ছে। ছাদে কেন যাবে? বাইরে বৃষ্টি না। আলিফ কোনো উত্তর না দিয়ে দ্রুত ছাদে উঠল, কিন্তু তোহাকে সেখানেও পাওয়া গেল না। আলিফের মাথা খারাপ হওয়ার জোগাড়। সিঁড়ি ভেঙে দ্রুত নিচে নামলো সে। জাবিদা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়ল। পেয়েছিস? না, ছাদেও নেই। বাইরে কোথাও গেছে হয়তো। মেয়েটা কি আমাদের ছেড়ে চলে গেল অভিমান করে? অভিমান করে মানে? আবার কিছু হয়েছিল নাকি? জাবিদা আজকে সন্ধ্যার ঘটনা খুলে বলতে আলিফ মাথা রিক্ত রেগে বলল, কি দরকার ছিল ওকে এইসব জানানোর? তুমি জানো না তোহা তার বাবার প্রতি কতটা সেন্সিটিভ? শিট মা, এটা কি করলে? না তোমার কোনো বুদ্ধি আছে, আর না বাবার কোনো বিবেক আছে। আমি বুঝিনি বাবা যে এত কিছু হয়ে যাবে। এখন কি হবে? দেখছি। আজাদকে ঘুম থেকে তুলে দুজন মিলে খুঁজতে বের হব। আল্লাহ জানে কোথায় গেছে মেয়েটা। ওর কিছু হলে বাবাকেও আমি ছাড়বো না, মনে রেখো। আলিফ ঝড়ের গতিতে ঘর থেকে বের হলো। আজাদ ঘুমায়নি, সে এখন জেগেই ছিল। মাত্র কিছুক্ষণ আগেই তোহাকে মেন গেট টপকে বের হতে দেখেছে সে। তার কাঁধে ছিল একটা ব্যাগ, হাতে ছাতা, গায়ে জিন্স আর টি শার্ট। আজাদ ভেবেছিল তোহাকে অনুসরণ করবে, কিন্তু সেও তোহার সাথে চলে গেলে বাড়ির সবাই সন্দেহ করতে পারে। তাই সে আমিরকে ফোন করেছে। আমির বলেছে সে 5 মিনিটের মধ্যে আসবে। আজাদকে জাগ্রত দেখে আলিফ সামান্য অবাক হলো। এখনো ঘুমাওনি তুমি? না স্যার, আমি একটু দেরি করে ঘুমাই। ঠিক আছে, গাড়ি বের করো, এখনই বের হতে হবে। আজাদ জানে আলিফ এখন কোথায় বের হবে, তাও সে জিজ্ঞাসা করলো, কিছু কি হয়েছে স্যার? তোহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজাদ আজকে ওঠার ভান করলো, যদিও সে খুব ভালো করে জানে তোহা আমিরের কাছে বেশ সুরক্ষিতই থাকবে। তাকে খুঁজে বের করার কোনো প্রয়োজনই নেই। তবু সে আলিফের সাথে গাড়ি নিয়ে বের হলো। উদ্দেশ্যহীনভাবে ব্যস্ত রাস্তায় হাঁটছে তোহা। বৃষ্টির জলের সাথে তার চোখের জল মিশে একাকার হচ্ছে। সে জানে না এই অন্ধকার রাতে কোথায় যাবে। তার কাছে বেশি টাকাও নেই, তবে একটা স্বর্ণের আংটি আর চেইন আছে। এগুলো বিক্রি করে একটা ফ্ল্যাট ভাড়া নিবি নাকি সেটাই ভাবছে। ওই বাড়িতে আর থাকা সম্ভব নয়। আচমকা একটা বড় গাড়ি এসে তোহার সামনে থামলো। চমকে উঠল তোহা। গাড়ি থেকে বের হলো আমি। তার গায়ে ধূসর কালো টি শার্ট, চোখে চশমা, যা বৃষ্টি পানিতে ঝাপসা হয়ে উঠেছে। তোহা কয়েক কদম পিছিয়ে বলল, আপনি এখানে কি করছেন? আমির কোমরে হাত গুঁজে শাসনের সুরে বলল, গাড়িতে ওঠো। অসম্ভব, আমি উঠবো না, আপনি এখান থেকে চলে যান। তোহা এই কথা বলে দ্রুত আমিরের পাশ কাটিয়ে যেতে চাইল। আমি শক্ত করে তার হাত ধরে ফেলে বলল, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবে না, গাড়িতে উঠতে বলেছি তোমাকে। উঠবো না, কি করবেন? আমি তার কপাল ভাঁজ করে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে রুক্ষ গলায় বলল, তুমি দেখতে চাও কি করব? তোহা ভয় পেল। আমি যদি রাস্তার মাঝখানে তাকে কোলে নিয়ে গাড়িতে উঠাই তাহলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। অবশ্যই এই অন্ধকার রাস্তায় তাদের দেখার মতো কেউ নেই। তোহা দাঁতে দাঁত চেপে বলল, আমার হাত ছাড়ুন, ভালো হবে না। আমির হঠাৎ খুব উদ্গ্রীব হয়ে বলল, তোমার গা গরম কেন?
সঙ্গে সঙ্গে নিজের শীতল হাত তোহার ক্ষিপ্ত কপালে ঠেকালো সে। সত্যি জ্বরে পড়ে যাচ্ছে গা। আমির বিচলিত কণ্ঠে বলল, দেখি, গায়ের জ্বর নিয়ে তুমি রাস্তার মধ্যে হাঁটছো, মাথা ঘুরে পড়ে গেলে কি হবে মায়া? তোহা কাঁদতে শুরু করলো। কেন আসলেন আপনি আমার জীবনে? এর চেয়ে না আসাই তো ভালো ছিল। আমির আর দেরি করলো না, তোহাকে কোলে নিয়ে গাড়িতে তুললো। তোহা আমিরের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে মেরে ফেলুন প্লিজ। আমি এই জীবন চাই না, ঘৃণা করি নিজের জীবনটাকে। এত দুর্ভাগ্য নিয়ে কেন জন্মালাম আমি? এরকম কথা আর কখনো বলবে না। তোমার সব সমস্যার সমাধান করে দেবো আমি। তুমি শুধু আমাকে বলো, কি হয়েছে তোমার? সত্যি আমার জন্য সব করতে পারবেন? একবার বলেই দেখো পারি কিনা। তোহা খুব আকুতি নিয়ে বলল, আমাকে ভালোবাসতে পারবেন প্লিজ? আমি থমকে গেল। তার হাত দুটো আসর হয়ে এলো। তোহাকে সিটে বসিয়ে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো চুপচাপ। জ্বরের ঘরে তোহা আরও প্রলোভ বকতে লাগলো। আপনার সাথে থাকলে পৃথিবীটা আমার কাছে রঙিন মনে হয়। আপনি আমার সব ভালো লাগার উৎস। আপনার মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পাই। এর চেয়ে বড় পাওয়া একটা মেয়ের জন্য আর কি হতে পারে বলুন? প্লিজ আমাকে ছেড়ে কখনো যাবেন না আপনি, কথা দিন। তোহা কথা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। আমির মনে হলো এই মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হৃদস্পন্দন থেমে আসে। পৃথিবী খুব নিঃস্বস্ত হয়ে গেছে। বিষাক্ত নীরবতা ছাপিয়ে বিকট শব্দ বজ্রপাত শোনা গেল। মেঘে মেঘে ঘর্ষণ লেগে আলোকিত হলো আকাশ। সেই এক ঝলক আলোয় ক্ষণিকের জন্য আমি দেখতে পেল তোহার কান্না ভেজা করুণ মুখটি। বুকের বাম পাশে রক্তক্ষরণ শুরু হয়ে গেল তখনই। এতদিন শুধু নিজের অনুভূতির সাথে যুদ্ধ করেছে সে। এখন তোহার অব্যক্ত অনুভূতির কথা জানতে পেরে পৃথিবী অন্ধকার বোধ করছে। ভূমিকম্প শুরু হয়ে গেছে হৃদয়ে। তোহার মন ভাঙার মতো গুরুতর অপরাধ সে করতে পারে না, অথচ তাকে গ্রহণ করার ক্ষমতা নেই। কত অপারক সে, কত অসহায়। জীবন তাকে নিয়ে এ কেমন খেল খেলছে। আমিরকে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে দিল তোহা। বাম হাতে চোখের জল মুছতে মুছতে খুব ঠান্ডা গলায় বলল, থাক, কথা দিতে হবে না আপনাকে। অন্তত নিজের মনের কথাই বলুন। আমার প্রতি কি আপনার এতটুকু অনুভূতি তৈরি হয়নি? কখনো একেবারে জন্যও কি আমাকে ভালোবাসেননি? আমির বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল। তার নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে বিষাক্ততা, অপরাধবোধ ও তিক্ততা। সে শান্ত গলায় উচ্চারণ করল, এখন এসব কথা বলার সময় নয়। তাহলে কখন সময়? আমি আর কত অপেক্ষা করব? আপনি কি চান আমাকে মেরে ফেলতে? এই মুহূর্তে আপনাকে আমার ভীষণ প্রয়োজন, সেটা কেন বুঝতে পারছেন না? আপনাকে এখনই সব বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে। তোহা খুব ক্ষেপে উঠল। আমিরের টি শার্টের কলার টেনে তাকে কাছে টেনে কাটা কাটা গলায় প্রশ্ন করলো, বলুন মিস্টার আমির, কি চান আপনি আমার কাছে? কেন বারবার আমার সামনে আসেন? আমার বিপদে সব কিছু তুচ্ছ করে ছুটে আসেন কেন? মুখে বলেন এক কথা, অথচ কাজ করেন ভিন্ন। এসব কেন? আপনার উদ্দেশ্যটা কি? আমির তোহার চোখের দিকে তাকালো না। ওই চোখে তাকিয়ে মিথ্যা বলা অসম্ভব। দৃষ্টি নত রেখে রবটের মতো শক্ত গলায় বলল, তোমার বাবাকে কথা দিয়েছিলাম, সব সময় তোমার খেয়াল রাখবো। তোহা বিস্মিত হলো, আহত হলো, ভীষণ কষ্টে জর্জরিত হয়ে আওড়াইল। শুধু বাবাকে দেওয়ার কথা রাখার জন্য এসব করছেন? পর মুহূর্তে খুব তেজ নিয়ে জানতে চাইল, তাহলে বাংলাদেশে থাকা অবস্থায় ওই রাতে রানু আন্টির বাড়িতে আমাকে কিস করেছিলেন কেন? সেটাও কি বাবাকে দেওয়ার কথা রাখার জন্য? আমি নিশ্চুপ। সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এই ভুলের মাসুল দেওয়া এত কঠিন হবে তা কে জানতো? তোহা তীক্ষ্ণ কণ্ঠে বলল, নাকি মেয়েদের চুমু দেওয়ার আপনার কাছে কোনো ব্যাপারই না? এরকম সস্তা আপনার ক্যারেক্টার। আমার সাথে যা করছেন তা অনায়াসে সবার সাথে করতে পারেন, তাই না? তোমার সাথে যা করেছি তা অন্য কারোর সাথে করা সম্ভব নয়। তুমি আমার কাছে কি তা তুমি তা কখনোই জানবে না। অথচ মুখ বলল হয়তোবা। তোহা থাকতে না পেরে শটান হয়ে আমিরের গালে চড় মারল। আমি চমকে উঠল। বুকের মধ্যে আঘাতের ভারী পাহাড় ধ্বংসে পড়ল। তোহা মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভীষণ নোংরা আপনি। আমি আপনাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। এই কথা বলে তোহা বাতাসের গতিতে গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। আমির উত্তেজিত গলায় বলল, মায়া থামাও। শুনে কার কথা? তোহা খুব দ্রুত পায়ে চলে যাচ্ছে। আমি দুগুণ বেগে তার পিছু নিল। তোহা থেকে সে উচ্চারও
তোহার থেকে সে উচ্চারও প্রায় দ্বিগুণ। তার খুব দ্রুত তোহাকে ধরে ফেলা। তোহা পাগলের মতো চিৎকার করে বলল, ডোন্ট টাচ মি, আমাকে ছাড়ুন, একদম ধরবেন না, খবরদার একদম ধরবেন না। আমার কথা শোনো মায়া, তুমি কিন্তু পাগলামি করছো। আমাকে মায়া বলে ডাকবেন না, আপনার মুখ থেকে ওই নাম আমি শুনতে চাই না। আপনি আমার কেউ না, বুঝতে পেরেছেন? কেউ না আপনি। ঠিক আছে, আমি কেউ না, তবুও প্লিজ আমার কথা শোনো। শুনবো না আপনার কথা, আমার আর কিছু শোনার নেই। আমি সব বুঝে গেছি, সব চিনে গেছি, আর কিছুই জানতে চাই না আমি। কিছুই বলছো না তুমি? প্লিজ আমাকে একটু সময় দাও। তোহা দু হাতে গায়ের সমস্ত শক্তি দিয়ে আমিরকে ধাক্কা দিল, কিন্তু আমির একটুকু নড়ল না। তাই বাধ্য হয়ে সে বাম হাতে হাঁটু দিয়ে আঘাত করলো আমিরের স্পর্শকাতর অঙ্গে। আমির ব্যালেন্স হারিয়ে তোহাকে ছেড়ে দিল, সাথে সাথে তোহা দৌড়ে পালালো। আমিরও দৌড়তে লাগলো। এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটা নদীর সামনে এসে থামলো তোহা। তুমুল বর্ষণ হয়েছে তখনও, দুজনে ভিজে একাকার। নদীর পানিতে টুপ টুপ করে পানির শব্দ হচ্ছে, বড় অপরূপ সেই দৃশ্যে। তোহা নদীর কিনারে বসে দুহাত মুঠো করে কাঁদতে লাগলো। মনের সব কষ্ট এই মুহূর্তে এখানে বিসর্জন দিতে চাইছে সে। আমির গাড়ি থেকে তোহা ছাতাটা নিয়ে তার মাথার উপর ধরলো। তোহা কিছু বলল না, করুণ শব্দ কাঁদছে সে। আমির রক্তিম দৃষ্টিতে তোহার কান্না দেখছে, থরথর করে কাঁপছে তার ভেতরটা। দূর থেকে কেউ দৃশ্যটি দেখে মনে হবে ক্যানভাসে আঁকা বিষণ্ণ সুন্দর কোনো ছবি। একটি মেয়ে প্রেম বিরহরে বেকুল হয়ে কাঁদছে, পাশেই একজন ব্যর্থ প্রেমিক পরম যত্নে তার মাথার উপর ছাতা ধরে রেখেছে। প্রয়সে কান্না দেখছে সে নিরুপায় হয়ে। বিবেকে তারানার কাছে আবেগের নিয়ন্ত্রণ করতে হচ্ছে। বড় নির্দয় তাদের ভালোবাসার পরিণতি। অন্ধকার ঘরে স্নেহাকে আটকে রাখা হয়েছে প্রায় 2 ঘন্টা যাবৎ। জানলা দরজা সব বন্ধ থাকায় এখন সকাল না দুপুর সেটা বোঝার উপায় নেই। স্নেহা গত রাত থেকে কিছু খায়নি, এক ফোঁটা পানিও না। তবু ক্ষুধার তৃষ্ণা কিছু অনুভব হচ্ছে না। নিজের মৃত্যুর প্রহর গুনতে চলেছে সে প্রতি মুহূর্তে। বাইরে থেকে সবাই হই হুল্লোড় শোনা যাচ্ছে। ভয়ে স্নেহার শরীর শিরা কেঁপে কেঁপে উঠছে। বারবার হঠাৎ খটখট করে শব্দ হলো দরজায়। স্নেহায় আশাসত্ত্বে দৃষ্টিতে তাকালো সেই দিকে। তার মনে হলো রাশেদ এসেছে, তাকে উদ্ধার করবে এবার। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করলো। ভিতরে ঢুকলো গুলজার, খালি গা, মুখে কাদা কাদায় হাসি। স্নেহার শরীর শিরশির করতে লাগলো। ভয়ে স্থির হয়ে দাঁড়ালো সে। গুলজার পা দিয়ে ধাক্কা মেরে দরজা আটকালো। ধপ্পাস করে শব্দ হলো। স্নেহা আটকে উঠলো। সে শব্দ করলো, করুণ কণ্ঠে আর্তনাদ করে বলল, প্লিজ গুলজার, এরকম করো না। আমার এত বড় ক্ষতি করে তোমার কি লাভ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। দয়া করো, আমার সব কিছু তোমার নামে করে দিব। তাও আমাকে ছেড়ে দাও প্লিজ। এখন শুধু আপনাকে আমার নামে করে দিন ম্যাডাম, আমার আর কিচ্ছু চাই না। অট্ট হাসিতে ফেটে পড়লো গুলজার। তার চোখ মুখ দু চোখ চকচক করছে। সে মেঝেতে আসন গেড়ে বসলো। স্নেহার দিকে ঝুঁকে এলো। রাশেদের টি শার্ট গায়ে জড়ানো ছিল। সেই শার্টের প্রতিটি বোতাম একটা একটা করে খুলতে লাগলো। স্নেহা গলা ফাটি চিৎকার করতে শুরু করলো। চারিদিকে শুনশান আর নীরবতা। কেউ তার চিৎকার শুনছে না। কেন? এতটুকু দয়া কি হচ্ছে না কারো? স্নেহা তরপাতে লাগলো। ভাঙ্গায় তলাক মাছের মতো গুলজারের হাতে ধর্ষিত হওয়ার চেয়ে মৃত্যু ছেড়ে বলে মনে করলো সে। সেই মুহূর্তে মৃত্যুই চায়। আচমকা বিকট শব্দ হলো। রাশেদ ঢুকলো। গায়ের আঘাতে দরজা খুলে ফেললো সে। গুলজার ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুই এসেছিস কেন? পরে আসবি, যা এখন। যাব না। রাশেদের উত্তর শুনে গুলজার ধৈর্য হারিয়ে ফেলল। খিটখিটে গড়াই বলল, একে আছিস, একে এখান থেকে বের করে নিয়ে যা, গাছের সাথে বেঁধে রাখ। কেউ এলো না। গুলজার একবার রাশেদের দিকে চেয়ে অবাক হয়ে ডাকলো, শরীফ, রনি। সবাই মদ খেয়ে মাথা হয়ে পড়ে আছে, কেউ আসবে না এখন। মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে মানে? সাথে সাথে গুলজারের মনে পড়লো আজ সকালে মদ কিনতে রাশেদকে পাঠানো হয়েছিল। সে আবার মদের সাথে কিছু মিশিয়ে আনেনি তো? গুলজার চোখ গরম করে বলল, খবরদার রাশেদ, কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু তোর বয়ের সাথে তুইও মরবি। রাশেদ প্রচণ্ড আক্রোশে লাথি মারল গুলজারের মুখ বরাবর। এক লাথিতে মেঝেতে চিত হয়ে পড়ে গেল গুলজার। স্নেহা দ্রুত দেয়ালের সাথে সেটে নিজেকে গুটিয়ে ফেলল। গুলজার উঠে দাঁড়ানোর আগে রাশেদ তার বুকের উপর পা দিয়ে চাপে মারল। ব্যথা কোঁকড়াতে লাগলো সে। রাশেদ তীব্র ক্ষোভ নিয়ে গুলজারে আঘাত করতে লাগলো। 10 মিনিটের মধ্যে সে জ্ঞান হারিয়ে ফেলল। রাশেদ তাও মেরেই যাচ্ছে। ক্রোধ উন্মত্ত হয়ে উঠছে সে। স্নেহা বলল, ছাড়ো রাশেদ প্লিজ, এভাবে মারলে মরে যাবে।
এই কুত্তার বাচ্চাকে আমি খুন করবো আজ। সে দৌড়ে বাইরে এলো আর ফিরলো একটা বিশাল আকারের পাথর নিয়ে। সেই পাথর গুলজারের মাথায় ফেলে থেতলে দিতে নিচ্ছিল, কিন্তু বাধা দিল স্নেহা। রাশেদের পায়ের কাছে মাথা ঠেকে অনুরোধ করে বলল, প্লিজ এটা করো না, আমি চাই না তুমি খুন করো, প্লিজ ছেড়ে দাও। এই কথা শুনে রাশেদ থমকালো, বড় বড় শ্বাস নিয়ে শান্ত হলো কিছু সময়ের জন্য। তারপর পাথরটা মেঝেতে ফেলে বসে পড়ল। স্নেহা কাঁদতে শুরু করছে। রাশেদ ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। স্নেহা হঠাৎ খুব করুণ গলায় বলল, আই এম সরি রাশেদ, এক্সট্রিমলি সরি। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? স্নেহা ক্রন্দন্ত গলায় উচ্চারণ করলো, না, কখনো না। রাশেদ কাছে এসে স্নেহাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। তারপর দুজনে কাঁদতে লাগলো। কিছু সময় এভাবে কেটে গেল। হঠাৎ রাশেদ বলল, চলো এবার উঠতে হবে। ওদের জ্ঞান ফিরে এলেই কিন্তু আমি আর কিছুই করতে পারবো না। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না, ওরা কেউ তোমার সাথে পারবে না। কথা শুনে রাশেদও হাসলো। স্নেহার কপালে চুমু দিয়ে তার হাতের বাঁধন খুলে দিল। আচ্ছা, এমন কেউ কি আছেন যার আমিরের চেয়ে রাশেদকে বেশি ভালো লাগে?